ধন্যবাদ। আমরা একটু যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিলাম, আবারও ফিরে এসেছি। সেটা হচ্ছে আমরা বলছিলাম ভারসাম্যটা কি। ভারসাম্যটা হচ্ছে মূলত পরস্পর বিরোধীপূর্ণ যেই চলকগুলি আছে, সেই চলকগুলি যখন নির্দিষ্ট সময়ের জন্য স্থিতি অবস্থা গ্রহণ করে, অর্থাৎ একটা সমতা সূচক অবস্থায় বিরাজ করে, তখন তাকে আমরা কি বলি? ভারসাম্য বলি। অর্থাৎ পরস্পর বিরোধী শক্তিটা যখন সমতা একটা অবস্থায় পৌঁছায়, তখন তাকে আমরা কি বলি? ভারসাম্য বলি। এবং অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্যটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি। আজ আমরা যে বিষয়টা ব্যবহার করব সেটা হচ্ছে বাজার ভারসাম্য। এছাড়াও আমরা ভোক্তার ভারসাম্য, উৎপাদকের ভারসাম্য, বিনিয়োগের ভারসাম্য, জাতীয় আয়ের ভারসাম্য, নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য, এই থিওরিগুলি বা এই জিনিসগুলি আমরা অর্থনীতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ এইগুলি আমাদের অনেক প্রয়োজনীয় বিষয়। তাহলে আজ আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে বাজার ভারসাম্য। এখন বাজার ভারসাম্যের প্রসঙ্গটা কেন আসলো? ওই যে আমরা বলেছিলাম চাহিদা বিধির ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা বা ভোক্তা কি পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, এই ইচ্ছুক অর্থাৎ আমি কি পরিমাণ চাচ্ছি, এটা হচ্ছে আমার চাহিদা। কিন্তু আমি ওই দামেই যে ক্রয় করতে পারবো এই কথা কিন্তু আমরা একবারও বলিনি। অর্থাৎ একটি দামে কি পরিমাণ ক্রয় করতে চাই, ঠিক একইভাবে বিক্রেতাও কিন্তু যোগান বিধিতে আমরা পড়েছি একটি নির্দিষ্ট সময় একজন বিক্রেতা বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক, অর্থাৎ সে কি পরিমাণ বিক্রি করতে চাচ্ছে, কিন্তু ওই দামেই যে অতটুকু বিক্রি করে এই কথা কিন্তু আমরা একবারও বলিনি। তাহলে ক্রেতা যেই দাম দিতে চাচ্ছে সেটা হচ্ছে তার চাহিদা দাম, আর বিক্রেতা যেই দামে বিক্রি করতে চাচ্ছে সেটা হচ্ছে তার যোগান দাম। তোমরা আবারও মাথায় রাখবে, ক্রেতা যেই দাম দিয়ে কিনতে চাচ্ছে সেটা হচ্ছে চাহিদা দাম বা উপযোগ দাম, আর বিক্রেতা যেই দামে বিক্রি করতে চাচ্ছে সেটা হচ্ছে তার যোগান দাম। কিন্তু বাস্তবে যেই দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা হচ্ছে বাজার দাম। কেন বলছি? তোমরা নিজেরাই যদি দেখো, বাস্তবে যদি দেখো যে তুমি একটি শার্ট ক্রয় করতে গিয়েছো, একটা মার্কেটে গিয়েছো, শপিং করতে গিয়েছো, বিক্রেতা তোমার যে শার্টটা পছন্দ হয়েছে সে দামটা বললো 1000 টাকা। তুমি কি 1000 টাকায় রাজি হবে? তুমি কিনতে চাচ্ছ কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। অর্থাৎ তুমি 500 টাকা দিতে চাচ্ছ, এটা হচ্ছে তোমার চাহিদা দাম। আর বিক্রেতা যে 1000 টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছে এটা হচ্ছে তার যোগান দাম। কিন্তু তুমি যখন 500 টাকা দিতে চাইলে বিক্রেতা তোমার কাছে বিক্রি করেনি, তুমিও কিন্তু কিনতে পারোনি, আবার বিক্রেতাও কিন্তু 1000 টাকায় সেই দ্রব্যটা বিক্রি করতে পারেনি। তখন কি হবে? তুমি কি করবে? তুমি তখন বলবে যে তোমার যেহেতু শার্টটা খুবই পছন্দ হয়েছে এবং তোমার পছন্দও হয়েছে এবং প্রয়োজনও, তুমি তখন কি বলবে? ভাই আর 100 টাকা আমি বাড়িয়ে দিই। তখন দোকানদার আবার কি বলে নর্মালি, যে না 600 টাকা হবে না, আপনি যদি আরেকটু আপনি যদি নেন তাহলে আপনাকে আরেকটু কমিয়ে দিয়ে আপনি এটাকে 900 টাকা নিতে পারবেন। এভাবেই হয়তো বা দেখা যায় তুমি যে দ্রব্যটা ক্রয় করছো সেটা হয়তো কিনেছো তুমি 700 টাকা দিয়ে, অর্থাৎ তুমি চেয়েছিলে 500 টাকা আর বিক্রেতা চেয়েছিল 1000 টাকা। তাহলে এই যে তুমি চেয়েছিলে 500 টাকা দিয়ে ক্রয় করতে, এটা ছিল তোমার চাহিদা দাম, আর বিক্রেতা 1000 টাকায় চেয়েছিল, এটা ছিল তার যোগান দাম। কিন্তু বাজারে যেই দামে ক্রয় বিক্রয় হলো সেটা যে 700 টাকা যদি আমি বলি, এটা হচ্ছে বাজার দাম। তাহলে বাজার দাম, চাহিদা দাম আর যোগান দাম কিন্তু আলাদা। তাহলে যেই দামে ক্রয় বিক্রয় হয় সেটাই হচ্ছে বাজার দাম, বা সেটাকে আমরা কি বলছি? ভারসাম্য দাম। তাহলে আজ আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাজার ভারসাম্য, এবং এই বাজার ভারসাম্য আমরা কিভাবে পেতে পারি এটাকে আমরা কি করি? আমরা 3 ভাবে দেখাতে পারি। একটা হতে পারে আমরা ওই যে তালিকা করেছিলাম, একটা হতে পারে তালিকার মাধ্যমে, হতে পারে চিত্রের মাধ্যমে, হতে পারে আমার সমীকরণের মাধ্যমে। অর্থাৎ আমি 3 ভাবে তোমাদের বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথম আমাদের যেই জিনিসটি মাথায় রাখতে হবে, যেহেতু ভারসাম্যের বিষয়টা হচ্ছে ক্রেতা বিক্রেতার, আবার যদি আমি ফিরে যাই, আমার চাহিদা বিধি কি ছিল? পি যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কি হয়? কমে যায়। আর পি যদি কমে যায় চাহিদা কি হয়? বেড়ে যায়। এখান থেকে যদি আমরা কোনো চিত্র অঙ্কন করতাম, আমার চিত্রটা হতো এই ধরনের।
এটা ভুলে গেলে কিন্তু হবে না। ঠিক একইভাবে আমি যদি যোগান বিধি নিয়ে আলোচনা করি, সেখানে আমার কি ছিল, পি যদি বেড়ে যায় আমার যোগানটা কি হয়, বেড়ে যায়। পি যদি কমে যায় আমার যোগানটা কমে যায়। এবং এখান থেকে আমি যদি কোনো চিত্র অঙ্কন করতাম, সেই চিত্রটা কেমন হতো, এই ধরনের একটি রেখা আমি পেতাম। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে চাহিদার সাথে যোগানের বিপরীত সম্পর্ক, আর যোগানের সাথে দামের সরাসরি সম্পর্ক। এটা হচ্ছে বিপরীত সম্পর্কের জন্য বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, আর এটা সরাসরি সম্পর্কের জন্য বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমাদের এই দুটি বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না। অর্থাৎ আমার ক্রেতা বিক্রেতার এই জিনিসটি মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা আবার ফিরে আসি, বাজার ভারসাম্য হচ্ছে কি? বাজার ভারসাম্য হচ্ছে পরস্পর বিপরীত সম্পর্ক যুক্ত বিভিন্ন চলক যখন একটি সমতা অবস্থায় পৌঁছায়, সেটা হচ্ছে কি ভারসাম্য অবস্থা। আর বাজার ভারসাম্য হচ্ছে কোনটা? এমন একটি অবস্থা যেখানে ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, সেক্ষেত্রে কারোই অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা থাকে না। এখানে আমরা দুটা জিনিস পাই, একটা হচ্ছে ভারসাম্য দাম আর একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দামটাকে আমরা অনেক সময় এভাবে প্রকাশ করি, আর ভারসাম্য পরিমাণটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। ভারসাম্য পরিমাণ কোনটা? ভারসাম্য পরিমাণ হচ্ছে নির্দিষ্ট সময়ে, আবারও বলছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যখন মোট চাহিদার পরিমাণ এবং মোট যোগানের পরিমাণ যখন সমান হয়, ওই পরিমাণটাকে আমরা বলি ভারসাম্য পরিমাণ। অর্থাৎ ভারসাম্য পরিমাণটা হচ্ছে কি, একটি নির্দিষ্ট সময়ের সাথে জড়িত, একটি নির্দিষ্ট দামের সাথে জড়িত, এবং ওই সময় ওই দামে মোট চাহিদা এবং যোগান যদি সমান হয়, ওই পরিমাণটাকে আমি বলছি ভারসাম্য পরিমাণ। আর ওই ভারসাম্যটার পরিমাণটা যেই দামে নির্ধারণ হয়েছে সেই দামটা হচ্ছে ভারসাম্য দাম। অর্থাৎ যে দামে মোট চাহিদা এবং মোট যোগান সমান হয়েছে, ওই দামটাকে আমরা বলছি ভারসাম্য দাম। তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে ভারসাম্য যোগান, একটা হচ্ছে বাজার ভারসাম্য। বাজার ভারসাম্যের মূল ভিত্তি হচ্ছে একদিকে চাহিদা, একদিকে হচ্ছে যোগান। আরেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম। এখন আমি কি বলেছি, এটাকে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, আমরা তালিকাতেও দেখাতে পারি, আমরা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথম পর্যায়ে যদি আমি বলি যে ডি সমান হচ্ছে এস, অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা সমান হচ্ছে যোগান, এটাকে আমি লিখতে পারি কিউ অফ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ অফ এস, অর্থাৎ চাহিদার পরিমাণ সমান হচ্ছে যোগানের পরিমাণ। আর এটাকেই কিন্তু আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে এ প্লাস বি পি, আর কিউ এস সমান হচ্ছে মাইনাস সি প্লাস ডি পি। এটা আজ আমি ডিটেলস আলোচনা করব না, এই জন্যই যে আমরা যখন ইকুয়েশন পড়েছিলাম, এটা হচ্ছে চাহিদা সমীকরণ, এটা হচ্ছে যোগান সমীকরণ। এখন যদি আমরা এই সমীকরণে ফিরে আসি, কারণ আমরা বলেছি চাহিদা সমান হচ্ছে যোগান, কখন? যখন আমরা ভারসাম্য নির্ধারণ করব। তাহলে কিছুই না, আমি এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি কি, এ প্লাস বি পি সমান হচ্ছে মাইনাস সি প্লাস ডি পি। তাহলে আমরা পি দুটাকে যদি একদিকে নিয়ে আসি, এটা হচ্ছে মাইনাস আর বিপরীত সম্পর্ক। তাহলে এদিকে কি থাকছে, বি প্লাস ডি। এটাকে সি প্লাস এ বা এ প্লাস সি আমরা দুটাই লিখতে পারি। তাহলে এটা যদি আর বাদ দিয়ে দিই, তাহলে পি সমান হচ্ছে সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস ডি।
এটা শুধুই সমীকরণের মাধ্যমে আমরা দেখলাম যে এই যে ভারসাম্য, যেই পি সমান হচ্ছে কি, এই হচ্ছে একটা সমীকরণ। এখন আমরা যদি এই সমীকরণটাকেই যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে তোমাদের জন্য এটা খুব সহজ হবে। আমি একটি কাল্পনিক একটি অপেক্ষক নিয়ে নিলাম। আমরা কিন্তু আগেও বলেছি যে আমরা কি করি, কাল্পনিক। তাহলে এটা লিখলাম প্রথমে ডি, তারপরে লিখলাম কি কিউ অফ ডি সমান লিখলাম আমি এটা একটা লিখলাম, আর কিউ অফ এস সমান লিখলাম। এই দুটি সমীকরণ আমি লিখে নিলাম। আমাদের শর্ত কি ছিল, ভারসাম্যের শর্ত কি বলেছি, যে আমাদের কিউ অফ ডি আর কিউ অফ এস হবে সমান। তাহলে কিছুই না, আমি এটা সমান যদি এটা লিখে নেই তাহলে আবার আমি লিখছি, তোমরা এই সমীকরণটা কিভাবে আমরা নির্ণয় করি ভারসাম্য, এটা একটু মনোযোগ সহকারে দেখবে। এবং আমি এটাও জানি যারা ঢাকা কলেজে ছাত্র, এটা কাউকে ছোট করার জন্য না, সেক্ষেত্রে তারা এই সমীকরণটা খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে একদম সহজ একটি সমীকরণ আমি নিয়েছি এবং এটা তোমরা বইতেই সহজেই পেয়ে যাবে। আমি বইয়ের উদাহরণটা এই জন্যই নিলাম যাতে করে তুমি নিজে এটাকে বারবার চেক করতে পারো। তাহলে এটা হচ্ছে একটি সমীকরণ কিসের, একটি চাহিদা অপেক্ষক, এটা হচ্ছে একটি যোগান অপেক্ষক। আর আমরা শর্ত কি জানি, আমরা ভারসাম্যের শর্ত বলছি যেখানে চাহিদা এবং যোগান সমান হবে। এটাকে আমি এরকমও লিখতে পারতাম কিউ ডি ইজ ইকুয়াল টু কিউ এস। এখন কিছুই না, আমি এই সমীকরণ দুটিকে, এটা হচ্ছে চাহিদা সমীকরণ, এটা হচ্ছে যোগান সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমি এই সমাধান করে করে যেটা দেখলাম সেটা হচ্ছে ভারসাম্য দাম আমি কত পেয়েছি, 2 টাকা। এখন আমার ভারসাম্য দাম পেয়েছি 2 টাকা, এখন পরিমাণটা কত। এখন দেখো আমি যদি পি ইকুয়াল টু পেয়ে যাই 2 টাকা, তাহলে আমার ভারসাম্য পি সমান হচ্ছে 2। এখন পরিমাণ জানার জন্য আমি চাইলে চাহিদা সমীকরণও বসাতে পারি, চাইলে আমি যোগান সমীকরণও বসাতে পারি। এবং আমি যদি নিজেকে পরীক্ষা করতে চাই ভারসাম্যর পরিমাণ, অবশ্যই চাহিদা সমীকরণ বসালো যে রেজাল্ট হবে, যোগান সমীকরণে বসালে আমার একই রকম রেজাল্ট হওয়ার কথা। আর সেক্ষেত্রে যদি আমার ভুল হয় তাহলে বুঝবো যে আমার কোথাও একটি গন্ডগোল হয়েছে, হয় লিখতে বা বুঝতে বা কোথাও। তাহলে এটা আমি আবার একটু এখন চেক করি যে আমার ভারসাম্য পরিমাণ কত। তাহলে ভারসাম্য পরিমাণ আমি প্রথমে যদি এখানে বসিয়ে নেই, কিউ ডি সমান হচ্ছে 15 মাইনাস 3 পি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত, পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে 15 মাইনাস 3 দুগুণে 6 সমান হচ্ছে 9। অর্থাৎ আমার ভারসাম্য পরিমাণ কত হয়েছে, কিউ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 9। ঠিক একইভাবে আমি যদি আবার যোগানের ক্ষেত্রে প্রমাণ করতে চাই যে দেখি আমার 9 হয় কিনা, অর্থাৎ 9 একক আমার দ্রব্য হয় কিনা, তাহলে এখানে আমি আমার বসাই কিউ এস সমান কি ছিল, -3 প্লাস 6 পি। এখন আমি পি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার রেজাল্ট কি আসছে, 9। অর্থাৎ আমার কি দাঁড়ালো, আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কিউ অফ ডি ইজ ইকুয়াল টু 9, কিউ অফ এস ইজ ইকুয়াল টু 9। অর্থাৎ আমার ভারসাম্য দাম হচ্ছে 2 এবং ভারসাম্য কোয়ান্টিটি হচ্ছে আমার 9। এটাই হচ্ছে আমার ভারসাম্য নির্ধারণ। এটা কিভাবে আমি নির্ধারণ করলাম, এটা করলাম সমীকরণের মাধ্যমে। তাহলে তোমাদের যখন প্রশ্ন হবে তখন কিন্তু যে কোনো দুটি সমীকরণ দিয়ে বলতে পারে এই সমীকরণের সাহায্যে দেখাও যে ভারসাম্য দাম কত বা ভারসাম্যের পরিমাণ কত। তাহলে এটা পেলাম আমরা কোন অবস্থায়, প্রাথমিক অবস্থায়। সেই প্রাথমিকটা কিভাবে দেখালাম, যে কিভাবে ইকুয়েশনের মাধ্যমে বা সমীকরণের মাধ্যমে আমরা
ভারসাম্য দাম এবং পরিমাণ লাভ করতে পারি। এখন আমরা এই বিষয়টাকে আমরা একটু তালিকাতে দেখাই। আমরা প্রথমে নিলাম দ্রব্যের দাম, এটাকে আমি লিখছি পি দিয়ে। তারপরে চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, তারপরে হচ্ছে ভারসাম্য অবস্থা। আচ্ছা, আমরা কি নেই এখন? চাইলে আমার যে সমীকরণ ছিল সেখান থেকেও আমি নিতে পারি। আমি নিলাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা। আমার সমীকরণ কি ছিল? 15 মাইনাস 30p, আর কিউএস কি ছিল? -3 প্লাস 6p। এখন এক্ষেত্রে যদি আমি চাহিদার পরিমাণটাকে বসাই তাহলে ইকুয়েশনটা আমার কি? 15 মাইনাস 3p। এখানে ইকুয়েশনটা কি? -3 প্লাস 6p। তাহলে দ্রব্যের দাম যখন 1 টাকা, আমার চাহিদা কত? এখানে যদি 1 হয় 3 অক্ষে 3, 15 থেকে যদি 3 বাদ যায় কত থাকে? 12। আচ্ছা, যদি 2 হয় 3 দুগুণে 6, 6 15 থেকে 6 যদি বাদ যায় তাহলে কত হয়? 9। যদি 3 হয় 3 3 9, 16 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আমি ওই সমীকরণ ব্যবহার করে একটা তালিকা তৈরি করেছি এবং এই তালিকার আমি কি লিখলাম? এটা আমি লিখলাম চাহিদা এবং যোগানের অবস্থা। আচ্ছা, চাহিদা ও যোগানের অবস্থা। আচ্ছা, এখন যোগানটাকে ক্ষেত্রে আবার কি দেখি? যদি দ্রব্যের দাম হয় 1 টাকা, অর্থাৎ 6 অক্ষে 6 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3 একক। যদি হয় 2, 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দিলে থাকে 9। যদি নেই 3, 3 6 18 থেকে যদি 3 বিয়োগ করি সেটা হয় 15। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি এই তালিকার দিকে তাকাই যে দাম যখন বৃদ্ধি পাচ্ছে চাহিদা তখন হ্রাস পাচ্ছে, অর্থাৎ চাহিদা বৃদ্ধি আমার কি হয়েছে? কার্যকর হয়েছে। আচ্ছা, আবার যদি চাহিদা বাদ দিয়ে আমি যোগানের দিকে তাকাই, দাম যখন বৃদ্ধি পেয়েছে যোগান তখন বৃদ্ধি পেয়েছে, দাম যখন হ্রাস পেয়েছে যোগানও তখন হ্রাস পেয়েছে। তাহলে আমরা এই দুটিকে যখন একসাথে করি, এখানে আমরা কি লিখেছি? চাহিদা ও যোগানের অবস্থা। এক্ষেত্রে চাহিদার অবস্থা বেশি না কম? চাহিদা বেশি, যোগানটা আমার কম। এক্ষেত্রে চাহিদা এবং যোগান হচ্ছে সমান। এক্ষেত্রে চাহিদা কম, যোগান বেশি। এই হচ্ছে অবস্থা। এখন যদি আমি দামের প্রবণতা, তাহলে একটা পেলাম দ্রব্যের দাম, একটা পেলাম চাহিদার পরিমাণ, একটা পেলাম যোগানের পরিমাণ, একটা পেলাম চাহিদা যোগানের অবস্থান। এখন আমরা দেখব কি? এখন আমরা দেখব দামের প্রবণতা, অর্থাৎ দামের অবস্থাটা কি হয় বা বাজারের অবস্থানটা কি। আমি এখানে দেখতে পারি বাজারের অবস্থা, আর এখানে আরেকটা দেখতে পারি সেটা হচ্ছে দামের অবস্থা। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে চাহিদা বেশি যোগান কম, অর্থাৎ বাজারে কি অবস্থা আছে? এখানে একটা কি আছে? ঘাটতি আছে। কিসের ঘাটতি? দ্রব্যের ঘাটতি। অর্থাৎ একজন ক্রেতা যেই পরিমাণ ক্রয় করতে চাচ্ছে বিক্রেতা তার চেয়ে কম বিক্রি করতে ইচ্ছুক, তাহলে বাজারে একটা কি আছে? ঘাটতি আছে। আর এখানে কি আছে? দুটাই যেহেতু আছে সমান, অর্থাৎ এখানে হচ্ছে সমতা। আচ্ছা, এখানে আবার কি? চাহিদা কম, যোগান বেশি। তাহলে যে কোনো দ্রব্যের যদি চাহিদা কম যোগান বেশি থাকে তাহলে সেটা কি হয়? উদ্বৃত্ত হয়। তাহলে সেটা হচ্ছে কি? উদ্বৃত্ত।
তাহলে বাজারে আমরা তিনটা অবস্থান দেখলাম, একটা হচ্ছে ঘাটতি, একটা হচ্ছে সমতা, আর একটা দেখছি উদ্বৃত্ত। এই সমতাটাকে আমরা ভারসাম্য বলতে পারি। এখন হচ্ছে দামের অবস্থা। যখন ঘাটতি হয়, অর্থাৎ আমি যা ক্রয় করতে চাচ্ছি বাজারে তার চেয়ে কম আছে, তখন নর্মালি কি করি, ক্রেতারা কি করতে চায়, দামটা বেশি দিতে চায়। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, দামের ঊর্ধ্বগতি, অর্থাৎ দামটা কি হয়, বেড়ে যায়। এটাকে আমরা লিখতে পারি দামটা বেড়ে যায়। তাহলে 1 টাকা থেকে বেড়ে যদি 2 টাকা হয়, এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে এসে কি হলো, দামটা একটা জায়গায় স্থির হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা কি লিখব, দামের ঊর্ধ্বগতিও না নিম্নগতিও না, এটা হচ্ছে দামের স্থিতি অবস্থা। আচ্ছা, আর যখন দ্রব্যের দাম 3 টাকা, সেক্ষেত্রে কি দেখা যায়, দেখা যাচ্ছে যে চাহিদা আমার কম, যোগান আমার বেশি। অর্থাৎ আমার দ্রব্যের কি আছে, একজন বিক্রেতা যতটুকু বিক্রি করতে চাচ্ছে তার চেয়ে ক্রেতারা কম ক্রয় করতে চাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বিক্রেতা কি করে, নর্মালি দামটাকে কি করে, কমিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে দামের নিম্ন গতি। তাহলে আমরা 3টা সিচুয়েশন পেতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো যখন ঘাটতি হয় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা কিন্তু আমরা বাস্তবেই দেখি। যখন বাজারে কোনো দ্রব্যের পরিমাণ কমে যায় তখন কিন্তু জিনিসপত্রে কি হয়, দামটা বেড়ে যায়। আবার উল্টাটা, যখন দ্রব্যের পরিমাণটা বাজারে বেশি থাকে তখন কিন্তু দামটা কি হয়, কমে যায়। আমরা এখানে তাই দেখছি যে দ্রব্যের যখন চাহিদার তুলনায় যোগানটা কম তখন দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আবার যখন চাহিদার তুলনায় যোগানটা বেশি তখন দ্রব্যের দামটা কি হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ একবার ঊর্ধ্বমুখী হচ্ছে, একবার নিম্নমুখী হচ্ছে, এভাবে একটি জায়গায় এসে কি হচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে সেই পরিমাণটা কত, সেই ভারসাম্যটা হচ্ছে 2 টাকা আর পরিমাণ হচ্ছে 9 একক। তাহলে এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ নির্ধারণ। অর্থাৎ আমরা দেখলাম পরস্পর বিপরীতমুখী সম্পর্কযুক্ত। কেন বলছি বিপরীতমুখী সম্পর্কযুক্ত, একদিকে চাহিদা একদিকে যোগান সম্পূর্ণ বিপরীত। ক্রেতা চায় কম দামে বেশি কিনতে, বিক্রেতা চায় বেশি দামে বেশি বিক্রি করতে। তাহলে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়, সেটা পরস্পর একটা জায়গায় এসে যখন মিলিত হয় তখন সেটাকে আমরা বলছি সমতা বা ভারসাম্য অবস্থা। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে পারি, আবার যদি আমি প্রথম থেকে বলি, আমি একটা সমীকরণ নিতে পারি, সেই সমীকরণ থেকেও যেমন বের করতে পারি, সেই সমীকরণের ভিত্তিতেও কিন্তু আমি তালিকা করতে পারি। আর যদি আমি অত জটিলতা না যাই, অর্থাৎ আমি সমীকরণ থেকে কোনো তালিকা করলাম না, আমি সরাসরি একটা তালিকায় যদি চলে যাই, সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব। কিভাবে, আমি শুধু নিয়ে নিলাম পি, একটা নিলাম ডি অফ এক্স, এস অফ এক্স, আমি পি নিলাম 1 2 3, এখানে হচ্ছে 15 10 5 5 10 15। এটা আমি খুব সহজ একটা নিলাম এজন্যই, যাতে করে আমার এটা তালিকাটাও সহজ হয়, আঁকতেও সহজ হয়, সব দিকে সহজ হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, এক্ষেত্রে আমরা দেখছি যে দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদা হচ্ছে 15 একক, যোগান হচ্ছে 5 একক, সেক্ষেত্রে চাহিদা বেশি যোগান কম। দ্রব্যের দাম যখন 2 টাকা, যেহেতু চাহিদা বেশি যোগান কম, তখন দামটা বিক্রেতা কি করে, কমা। তোমরা মাথায় রাখবে সব সময় যে দাম বৃদ্ধি করে ক্রেতা, অর্থাৎ আমরা বিক্রি করার জন্য বিক্রেতা বেশি দাম চায়, কিন্তু যখন ক্রয় করতে পারে না তখন কিন্তু বিক্রেতার দামটা বাড়ায়। তুমি বাস্তবেও দেখবে, তোমাকে যে শার্টের উদাহরণটা দিয়ে দিলাম, যে তুমি যখন কিনতে পারছো না তখন তুমি দাম বাড়াচ্ছ, আর বিক্রেতা কি করে, যখন বিক্রি করতে পারে না সে তখন দামটা কমিয়ে দেয়। তাহলে যদি চাহিদা বেশি হয় যোগান কম হয় তখন দামটা বেড়ে যায়, এবং এই দামটা কে বাড়ায়, ক্রেতা বাড়ায়, বলে যে আরেকটু দাম আমি বেশি দিতে ইচ্ছুক। আবার ঠিক উল্টাটা, যখন 3 টাকা দ্রব্যের দাম, বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে 15 একক কিন্তু ক্রেতা ক্রয় করতে চাচ্ছে 5 একক, তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, বিক্রেতা যতটুকু বিক্রি করতে চেয়েছিল সেটা সে করতে পারছে না, তার মানে
তার কাছে অনেকগুলি দ্রব্য থেকে যাচ্ছে, তখন সে কি করে, দামটাকে একটু কমিয়ে দিয়েও যদি বেশি বিক্রি করতে পারে সেক্ষেত্রে সেটা সে আগ্রহী হয়। অর্থাৎ দামটা সে কিন্তু 3 টাকা থেকে কমিয়ে 2 টাকা করলো। তাহলে দেখা যাচ্ছে ক্রেতা কিন্তু 1 টাকা থেকে 2 টাকা বাড়ায় আর বিক্রেতা কিন্তু 3 টাকা থেকে 2 টাকাতে কমায়। অর্থাৎ এভাবে এমন একটা সিচুয়েশনে আসে, যেটা আমি প্রথমেই তোমাদের উদাহরণ দিয়েছিলাম, যে তুমি চেয়েছো 500 টাকা, বিক্রেতা চেয়েছে 1000 টাকা, তুমি 500 টাকা থেকে 600 টাকা, 600 টাকা থেকে 700 টাকা, আবার বিক্রেতা 900 টাকা থেকে কমিয়ে 800 টাকা, 800 টাকা কমিয়ে 700 টাকা। এভাবে কি হয়েছে, 700 টাকা এসে তোমার চাহিদা এবং বিক্রেতার যোগানটা কি হয়েছে, সমান হয়েছে। তাহলে 700 টাকা হচ্ছে ভারসাম্য দাম, যেটাকে আমরা বলছি বাজার দাম। আর ও যেই পরিমাণ ক্রয় এবং বিক্রয়, ক্রেতা ক্রয় করে, বিক্রেতা বিক্রি করে। তোমরা মাথায় রাখবে, ক্রয় না করলে বিক্রি করা সম্ভব না, আবার বিক্রি না করলেও কিন্তু ক্রয় করা সম্ভব না। এই জন্য আমরা সবসময় ক্রয় বিক্রয় কথাটাকে বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে ভারসাম্য দাম আমার সেই উদাহরণে কি ছিল, 700 টাকা, পরিমাণ ছিল 1 একক। আর আমার এই উদাহরণে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা এবং পরিমাণ হচ্ছে 10 একক। তাহলে আমি এক্ষেত্রে যে তালিকাটা নিয়েছি এটা কিন্তু আমি এই সমীকরণ থেকে আঁকিনি, অর্থাৎ আমি একটি কাল্পনিক একটি তালিকা নিয়েছি। তাহলে তোমরা সহজ করার জন্য যে কাজটি করবে সেটা হচ্ছে 3টি মাত্র মূল্য নিবে, 3টির বেশি নিতে যাবে না। এবং 3টি নেওয়ার সময় প্রথমটা যা লিখবে এটা ঠিক উল্টাটা লিখবে। এখানে আমি লিখেছি 15, 10, 5, এখানে লিখেছি 5, 10, 15। এটা তোমাদের জন্য সহজ হবে। তাহলে এটা হচ্ছে কি, সমীকরণের সাহায্যেও আমরা দেখাতে পারি, তালিকার সাহায্যেও আমরা ভারসাম্য পরিমাণ নির্ধারণ করতে পারি। ঠিক একইভাবে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। এই চিত্রটাকে আমি এই তালিকা থেকেও যেমন করতে পারি, আবার একটি কাল্পনিক, অর্থাৎ আমি যদি এই তালিকা থেকে করতাম তাহলে এখন আমার ভূমি অক্ষে কি থাকবে, এখানে থাকবে চাহিদা ও যোগানের পরিমাণ, অর্থাৎ আমি একবারে লিখতে পারি দ্রব্যের পরিমাণ। এ পাশে হচ্ছে দ্রব্যের দাম, এটা হচ্ছে পি। তাহলে এখানে আছে কত, 1, 2, 3। তাহলে 1, 2, 3, 1, 2, 3। আমার হচ্ছে 5, 10, 15, 5, 10, 15, 5, 10, 15। যখন দ্রব্যের দাম 1 টাকা, আমি প্রথম চাহিদা রেখাটা আঁকি, তখন আমার চাহিদা হচ্ছে 1 টাকার সময় আমার চাহিদা হচ্ছে 15 একক, 2 টাকার সময় চাহিদা হচ্ছে 10 একক, 3 টাকার সময় চাহিদা হচ্ছে 5 একক। তাহলে আমি যে রেখাটা পেলাম সেই রেখাটা হচ্ছে এরকম একটি চাহিদা রেখা। আবার যখন আমি এই তালিকাতে যোগান রেখা অঙ্কন করি, 1 টাকার সময় হচ্ছে আমার 5 একক, 2 এর সময় 10, 3 এর সময় 15। তাহলে এটা হচ্ছে যোগান রেখা। দুটি পরস্পর যেখানে মিলিত হলো সেটা হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ বা ভারসাম্য বিন্দু। তাহলে রেখাগতভাবে আমরা যদি বলি যে চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দুতে পরস্পর মিলিত হয় সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। অর্থাৎ এক্ষেত্রে চাহিদা রেখা যোগান রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আর ভারসাম্য বিন্দুতে যেই পরিমাণ দ্রব্যের দাম, অর্থাৎ এখানে 2 টাকা হয়েছে ভারসাম্য দাম আর এই 10 একক হয়েছে ভারসাম্য পরিমাণ। আর এই অংশটাকে আমি কি বলছি, এই অংশটাকে আমি দেখছি যে চাহিদাটা কি, দাম যেহেতু বেশি, চাহিদা কম, যোগান বেশি। আর এই অংশে কি হচ্ছে, চাহিদা বেশি, যোগান কম। তাহলে এক্ষেত্রে আমি কি পাচ্ছি, চাহিদা বেশি কম, যোগান বেশি। তাহলে এটা হচ্ছে উদ্বৃত্ত, এটা হচ্ছে উদ্বৃত্ত কিসের, যোগানের উদ্বৃত্ত। আর যদি আমি চাহিদার দৃষ্টিকোণ থেকে বলি, আমার চাহিদা হচ্ছে কি, ঘাটতি। তাহলে এখানটাকে আমি যদি কি বলবো, এটাকে আমি বলতে পারি ঘাটতি। কার দৃষ্টিতে, চাহিদা কম, যোগান বেশি। আর এক্ষেত্রে আবার কি, এখানে হচ্ছে উদ্বৃত্ত। কি উদ্বৃত্ত, এখানে আমার পরিমাণটা হয়েছে উদ্বৃত্ত। তাহলে দেখা যাচ্ছে একদিকে আমার কি হচ্ছে,
ঘাটতি, আরেকদিকে উদ্বৃত্ত। আবার যদি আমি উল্টাভাবে বলি, এখানে উদ্বৃত্ত কেন বলছি? যোগানটা আমার বেশি, চাহিদা আমার কম, তাহলে দামটা কি হবে? দামটা কমিয়ে যাবে। তাহলে এখানে আমি আবার কি লিখতে পারবো? এটা আমি লিখতে পারবো উদ্বৃত্ত। তাহলে তোমাদের দৃষ্টিকোণ থেকে মাথায় রাখতে হবে যে একজনের ঘাটতি, আরেকজনের উদ্বৃত্ত, আবার একজনের উদ্বৃত্ত, আরেকজন হচ্ছে ঘাটতি। তার মানে 3 টাকা দামে বিক্রেতার হচ্ছে কি থাকছে? বিক্রেতা থাকছে উদ্বৃত্ত, আর ক্রেতার কি হচ্ছে? ঘাটতি থাকছে। অর্থাৎ ক্রেতা যা কিনতে চেয়েছিল ওই দামে বিক্রেতার ক্ষেত্রে দ্রব্যের পরিমাণটা বেশি আছে, অর্থাৎ বিক্রেতা কিন্তু তার দ্রব্য ততটুকু বিক্রি করতে পারেনি, সে কি করেছে? কম বিক্রি করেছে। আচ্ছা, আবার যখন দ্রব্যের দাম কম, ক্রেতা যেই পরিমাণ ক্রয় করতে চাচ্ছে বিক্রেতা সেই পরিমাণ বিক্রি করতে চাচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু দ্রব্যের একটা ঘাটতি রয়ে গিয়েছে। তাহলে এভাবে দেখা যায় পরস্পর এমন একটা জায়গায় আসে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় এবং একটি ভারসাম্য লাভ করে। আমরা এখন আবার সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা যেই কাজটি করব, আমরা কোনো গাণিতিক ব্যাখ্যাতে যাব না, গাণিতিক সংখ্যা নাই, অর্থাৎ আমরা যদি নোটেশন ব্যবহার করি তাহলে আগের মতো আবারও বলছি, এখানে লিখছি দ্রব্যের পরিমাণ, এখানে লিখছি দ্রব্যের দাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আমি এরকম একটা চাহিদা রেখা আঁকবো, একটা যোগান রেখা আঁকবো, তাহলে পরস্পর যেই বিন্দুতে মিলিত হবে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দু থেকে আমি যদি ভূমি অক্ষের দিকে যাই এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, আমরা লম্ব অক্ষের দিকে যদি যাই সেটা হচ্ছে ভারসাম্য দাম। আর এর উপরে যদি আমি কোনো দাম নেই, অর্থাৎ আমি এখানে নিলাম P1, এখানে নিলাম P2, তাহলে এই দামে দেখা যাচ্ছে আমার এই ঘাটতি রয়ে গেল, এইখানে আমার এতটুকু উদ্বৃত্ত রয়ে গেল। আমরা ইচ্ছা করলে একটা চিত্রের মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। এবং তোমরা হয়তো খেয়াল করেছো আমি যখন এই চিত্রটি এঁকেছি আমার কিন্তু কোনো স্কেল বা মাপঝোঁকের কোনো প্রয়োজন হয়নি। যদি কোনো নোটেশন ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু মাপের কোনো প্রয়োজন দেখা দেয় না। তাহলে তোমাদের যদি সৃজনশীল প্রশ্নে এমন একটি হয় যে দুটি রেখার কথা বলে দিয়েছে আর কিচ্ছু দেয়নি, তোমাদের বললো যে ভারসাম্য বিন্দু দেখাও, বা ই বিন্দুটাকে কি বিন্দু বলা যায়, বা এটার নাম দিয়ে দিল E1 E2, এটা F1 F2। এক্ষেত্রে যদি বলে দেয় যে ই বিন্দুতে বাজারে কি অবস্থা অথবা P1 দামে কি অবস্থা, এখানে ইচ্ছা করলে তারা দামও দিয়ে দিতে পারে, P1 P2 P3, এখানে বলে দিতে পারে যে P2 দ্রব্যের দামে বাজারে কি অবস্থা, অথবা P1 দামে বাজারে কি অবস্থা, অর্থাৎ অথবা ক্রেতা কি অবস্থা, বিক্রেতার কি অবস্থা। আবার বলতে পারে P3 দ্রব্যের দামে বাজারের কি অবস্থা। তাহলে আমরা আবার যদি ফিরে আসি, আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভারসাম্য কি, এবং ভারসাম্য একটি কমন একটি বিষয়, এটা অর্থনীতি না সব ক্ষেত্রেই হতে পারে, অর্থাৎ পরস্পর বিরোধী শক্তির সমতা সূচক অবস্থা, অর্থাৎ পরস্পর বিরোধী শক্তির সমতা সূচক অবস্থাই হচ্ছে ভারসাম্য। আবারও বলছি, পরস্পর বিরোধী শক্তির সমতা সূচক অবস্থানই হচ্ছে ভারসাম্য। আর ইকোনমিক্সের ক্ষেত্রে আজ আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য কার ক্ষেত্রে? একদিকে ক্রেতা যেই দাম দিয়ে ক্রয় করতে চায়, বিক্রেতা একটা দামে বিক্রি করতে চায়, কিন্তু বাস্তবে যেই দামে ক্রয় বিক্রয় হয়, আবারও বলছি ক্রেতা যেই দামে ক্রয় করতে চায় বা বিক্রেতা যেই দামে বিক্রি করতে চায় এই বিষয়টা না, বিষয়টা হচ্ছে শেষ পর্যন্ত এসে যে দামে ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে বাজার ভারসাম্য। এবং ওই ভারসাম্য অবস্থায় যেই দামে ক্রয় বিক্রয় হচ্ছে, অর্থাৎ যেই দামে চাহিদা এবং যোগান সমান হচ্ছে, ওই দামটাকে আমরা বলছি ভারসাম্য দাম, আর ওই পরিমাণটাকে বলছি ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা পেলাম ভারসাম্য, ভারসাম্য দাম, ভারসাম্যের পরিমাণ। আবার আমরা দেখেছি বিষয়টাকে আমরা
তালিকার মাধ্যমে দেখাতে পারি, সমীকরণের মাধ্যমে দেখাতে পারি এবং চিত্রের মাধ্যমে আমরা এটাকে দেখাতে পারি। এবং তোমাদের এই অধ্যায় মাথায় রাখতে হবে, সৃজনশীল অনেক প্রশ্ন হয়। সৃজনশীল যেমন হয় অবজেক্টিভ, তেমন হয় আমাদের সৃজনশীল যে বড় প্রশ্নগুলি আছে সেখান থেকে, অর্থাৎ উদ্দীপক নির্ভরও হয়, আবার এমসিকিউ হতে পারে। তাহলে আমাদের এই বিষয়টা আমরা যখন এই দ্বিতীয় অধ্যায় পড়ব, তোমাদের আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এক্ষেত্রে আমরা উপযোগ পড়েছি, আমরা চাহিদা পড়েছি, যোগান পড়েছি, স্থিতিস্থাপকতা পড়েছি, ভারসাম্য পড়েছি। এখান থেকে কিন্তু আমার প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু আমার সৃজনশীল এক একটা প্রশ্ন হতে পারে, অর্থাৎ উপযোগ থেকে একটা হতে পারে, শুধু চাহিদা থেকে একটা হতে পারে, শুধু যোগান থেকে হতে পারে, চাহিদা স্থিতিস্থাপকতা একটা হতে পারে, যোগান স্থিতিস্থাপকতা হতে পারে, আবার বাজার ভারসাম্য হতে পারে। তবে শেষের কথাটা যেটা হচ্ছে, আমরা এই যে বললাম যে পরস্পর বিরোধী শক্তির সমতা সূচক অবস্থানটাই হচ্ছে ভারসাম্য, এবং এখান থেকে কেউ সচরাচর পরিবর্তন হতে চায় না, কিন্তু সবসময় যে স্থির থাকবে এমন কোনো কথা নেই, এটারও পরিবর্তন হতে পারে। তুমি শুধু চিন্তা করে দেখো যে ঈদের রোজার প্রথম সপ্তাহে তোমার যে ভারসাম্য দাম বা পরিমাণ ছিল, ঈদের আগের দিন সেটা আছে কিনা বা ঈদের পরের দিন আছে কিনা, অথবা যে কোনো ধর্মীয় উৎসবেই ক্ষেত্রে এটা কার্যকর হয়। তাহলে তোমরা দেখবে যেমন দীপাবলি অনুষ্ঠানের আগে যেই জিনিসের দাম বাড়ে এটা পরে কিন্তু কমে যায়, অথবা তোমার এই যে সরস্বতী পূজার আগে যে গহনাগাটির যে দামটা বাড়ে, দেবীকে যেগুলি পরানো হয় সেটা পূজার আগে একরকম দাম, পূজার পরে একরকম দাম, অর্থাৎ ভারসাম্যটা সবসময় যে স্থির হবে এমন কোনো কথা নেই। এটা হতে পারে দুটোরই কারণ, অর্থাৎ প্রথমে কিন্তু একটা ভারসাম্য অবস্থানে আসে, সেটার থেকে কিন্তু আমরা পরিবর্তন হতে পারে চাহিদার পরিবর্তনের জন্য, হতে পারে যোগানের পরিবর্তনের জন্য, হতে পারে উভয়েরই পরিবর্তনের জন্য। অর্থাৎ এই স্থিতি অবস্থা সবসময় স্থির থাকবে এমন কোনো কথা নেই, এটারও পরিবর্তন হতে পারে। তাহলে কি কি কারণে ভারসাম্যের পরিবর্তন হতে পারে সেটা আমরা আগামী ক্লাসে দেখব, এবং আগামী ক্লাসটাই হবে আশা করি আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস। তাহলে তোমরা ভালোভাবে এটা দেখে আসবে, এবং তোমরা আর যেই কাজটা করবে, যারা ক্লাস করছো তাদেরকে আমি অনুরোধ করব, এই অধ্যায়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে মন্তব্যের ঘরে লিখবে, আমি চেষ্টা করব আগামী ক্লাসে সেই সমাধানগুলি দিয়ে দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের ফাগুনটা সুন্দর কাটুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।